আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? সাউন্ডে কোনো প্রবলেম নেই তো? না স্যার। না স্যার। ঠিক আছে, শুরু করি। তাহলে আমরা আগের দিন পড়েছিলাম গ্রুপ 16 এলিমেন্ট। আমরা স্টার্ট করেছিলাম গ্রুপ 16 এলিমেন্টস। যেটা পড়ছিলাম যেটা হলো রিঅ্যাক্টিভিটি। আগের দিন পড়েছিলাম যে রিঅ্যাক্টিভিটি উইথ হাইড্রোজেন হাইড্রাইড ফরমেশন আমরা দেখেছিলাম। আজকে পড়বো রিঅ্যাক্টিভিটি নাম্বার 2 উইথ অক্সিজেন। অক্সিজেনের সঙ্গে যাই রিঅ্যাক্ট করুক না কেন, সে একটা জিনিস ফর্ম করে, দ্যাট ইজ অক্সাইড, তাই তো? তাহলে এই যে গ্রুপ 16 এলিমেন্টের অক্সাইড গুলো, এগুলো কেমন দেখতে হয়? EO2 এরকম দেখতে হতে পারে, EO3 এরকম দেখতে হতে পারে। এখানে ই গুলো কি? গ্রুপ 16 এলিমেন্টস, ঠিক আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এরা। তো তাছাড়া অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি যদি এটা অক্সিজেন ও হয়, তাহলে চিন্তা করো, বসিয়ে দেখো ও আর O2, তাহলে O3, তাই তো? O3 কে সেই অর্থে আমরা অক্সাইড তো বলতে পারবো না। তো যাই হোক, এখানে তাহলে সেই অর্থে অক্সিজেনকে বাদ দিয়েই বলতে হবে এইটা। তো এই অক্সাইড গুলো কেমন দেখতে হয়? যেমন ধরো সালফার ডাই অক্সাইড SO2, যেমন ধরো সালফার ট্রাই অক্সাইড SO3, এরকম সেলেনিয়াম অক্সাইড SiO2, এইসব অক্সাইড সাধারণত দেখতে পাওয়া যায়। হলো? এইবার আমরা যত উপর থেকে নিচের দিকে নামবো অ্যালং দা গ্রুপ, কি দেখতে পাবো? অক্সাইড গুলোর অ্যাসিডিক নেচার ডিক্রিজ করতে থাকবে আর বেসিক নেচার ইনক্রিজ করতে থাকবে। তাহলে if we move down the group, the acidic nature of the oxides decreases and the basic nature increases. কেন? কারণ যত নিচের দিকে যাবে, হ্যাঁ, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। ওকে, তো মেটালিক ক্যারেক্টার যদি ইনক্রিজ করে তাহলে অবভিয়াসলি বেসিক নেচার ইনক্রিজ করবে, তাই তো? উপরে নন মেটাল, নিচে মেটাল। উপরে অ্যাসিডিক ক্যারেক্টার কম, সরি বেশি, যেহেতু নন মেটাল, তাই নিচে বেসিক ক্যারেক্টার বেশি যেহেতু মেটাল। বোঝা গেল? নেক্সট, নাম্বার 3, রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেনস। রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেনস, তাহলে হ্যালোজেনদের সাথে কি ফর্ম করতে পারে? অবভিয়াসলি হ্যালাইড ফর্ম করবে। উইথ অক্সিজেন অক্সাইড ফর্ম করেছিল, উইথ হ্যালোজেন হ্যালাইড ফর্ম করবে। তাহলে এই যে হ্যালাইড গুলো, এই হ্যালাইড গুলো বিভিন্ন রকমের দেখতে হতে পারে। EX2 এরকম একটা হ্যালাইড পেতে পারি আমরা, EX4 এরকম একটা হ্যালাইড পেতে পারি আমরা, EX6 এরকম হ্যালাইডও পেতে পারি। বোঝা গেল? এক্সাম্পল আমরা অলরেডি দেখে ফেলেছি, যেমন ধরো OF2 দেখেছি অলরেডি। আচ্ছা, নেক্সট SF4, SF6। আরেকটা জিনিস বলে রাখি, SF4 আর SF6 এর স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম পারপাসের জন্য, কারণ পরীক্ষায় কিন্তু আসতেই পারে SF4 আর SF6 এর স্ট্রাকচার। SF4 এর স্ট্রাকচার কেমন হয়? এটাকে বলে সিস, সিস।
আর স্টেপ 6 obviously octahedral. octahedral বোঝা গেল? কারো কোনো ডাউট এত অবধি? গোপাল? হ্যাঁ স্যার। তো এই কটাই পড়বে, ঠিক আছে? এর থেকে বেশি কিন্তু কিছু করার নেই, হলো? তো এই যে বললাম, বিশেষ করে এই যে স্ট্রাকচার গুলো, হ্যালাইড গুলো, এই হ্যালাইডের স্ট্রাকচার গুলো পড়বে, এর থেকে বেশি কিন্তু খুব একটা কিছু করার দরকার নেই, ঠিক আছে? তবে হ্যাঁ, এই দুটো কিন্তু ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট, আমি কথাটা বারবার করে বলে দিচ্ছি। ওকে, তো এরপর আমরা ডাইরেক্টলি চলে যাব ডাই অক্সিজেন। ডাই অক্সিজেন মানে O2, যেটাকে আমরা অক্সিজেন বলে ডাকি, O2, এটারই আরেকটা নাম ডাই অক্সিজেন। ওকে, তো ডাই অক্সিজেন করতে গেলে সবার প্রথমে করতে হবে ডাই অক্সিজেনের প্রিপারেশন। ডাই অক্সিজেনকে কি করে প্রিপেয়ার করা যায়, প্রিপারেশন অফ ডাই অক্সিজেন। আচ্ছা দেখো, প্রিপারেশনে সবার প্রথমে যে রিঅ্যাকশনটা করতে হবে তোমরা জানো অলরেডি, পটাশিয়াম ক্লোরাইড থেকে প্রিপারেশন কার, ডাই অক্সিজেনের, তাই না? ব্যালেন্স করলে 2KCl O3 থেকে 2KCl প্লাস CO2, এই 2KClO3 টার নাম কি? পটাশিয়াম ক্লোরেট, এটার নাম কি রাজশ্রী বলো? KCl, KCl সময় নিলে হবে? রাজশ্রী আগে আনমিউট করো তো, মাইক আনমিউট করো। রাজশ্রী আমার কথা শুনতে পাচ্ছ? যদি পেরে থাকো তাহলে আইদার মেসেজ বক্সে কমেন্ট করো, নয়তো আনমিউট করো। গেস আমার কথা শুনতে পাচ্ছ না। পটাশিয়াম ক্লোরাইড, নেটওয়ার্কটা ভালো না। আচ্ছা ঠিক আছে, তো নেটওয়ার্কটা ভালো না সেটা ওখানে কমেন্ট করতে হবে তো। যাই হোক, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড, এটার নাম কিন্তু পটাশিয়াম ক্লোরেট, খেয়াল রাখবে। এটা কিন্তু ক্লোরাইড, ওটা কিন্তু ক্লোরেট, আর এখানে তৈরি হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন প্রিপারেশন হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে এটাকে হিট করতে হয়, হিট করলেই কিন্তু KCl plus CO2 এটা তৈরি হয়। এবার ডিউরিং দিস রিঅ্যাকশন আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা MnO2 কে ইউজ করি অ্যাজ আ ক্যাটালিস্ট। The catalyst কাকে বলে? Catalyst is a substance which increases the rate of the reaction without participating in the reaction, তাই তো? তাহলে এটা একটা মেথড for the preparation of ডাইঅক্সিজেন। তাছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন আছে, দ্যাট ইজ ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি আমরা হিট করি তাহলে সেটা H2O প্লাস O2 এটা তৈরি করবে। এখানে 2 লাগাতে হবে, এখানে 2 লাগাতে হবে। তাহলে এইটাও একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন যেখানে কিন্তু আমরা
অক্সিজেন প্রিপেয়ার করে থাকে। এই দুটো রিয়াকশনই করতে হবে, তাছাড়া কোনো অক্সাইড ডিকম্পোজিশনও হতে পারে, বাট দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো রিয়াকশন মোস্টলি তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এবার প্রপার্টিজে আসো। প্রপার্টিজে এরকম আহামরি কিছু তো পড়ার দরকার নেই। তো প্রপার্টিজ বলতে দু ধরনের প্রপার্টিজ হয়, একটা ফিজিক্যাল প্রপার্টিজ, একটা কেমিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ মানে কি, সাবস্টেন্সটা কেমন দেখতে। তো আমরা সবাই জানি ইট ইজ আ কালারলেস, odorless গ্যাস, তাই না? ইটস আ কালারলেস, odorless গ্যাস, এইটুকু আমরা জানি। দুই, its solubility in water is less. জলে এর সলিবিলিটি খুব কম। কতটা? ধরো 3.08 সেন্টিমিটার কিউব in 100 সেন্টিমিটার কিউব ওয়াটার। তাহলে 100 সিসি জলে মাত্র 3.08 সিসি of oxygen dissolve করে। But this small amount is more than enough for the survival of aquatic life, মানে গাছপালা বলো, মাছ বলো, বা যে কোনো অ্যাকোয়াটিক লাইফের জন্য এই 0.38 সেন্টিমিটার আউট অফ 100 ইজ মোর দ্যান এনাফ। হলো? সোহম আলাদা অ্যাকাউন্ট থেকে জয়েন করলে? ওকে। কিন্তু কখনো কখনো উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার কি দেখা যায়, the amount of oxygen in water increases। তাহলে কি হয় এরকম ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি অফ ওয়াটার কি হয়, ডিক্রিজ করে, অক্সিজেন কি হয়, ডিক্রিজ করে। তো এর ফলে কি হয়, কি হ্যাম্পার হয়, এর ফলে অ্যাকোয়াটিক লাইফ হ্যাম্পার হয়। দিস ইজ হোয়াট ইজ কল্ড থার্মাল পলিউশন। তাহলে থার্মাল পলিউশন কাকে বলে? যখন উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার জলে অক্সিজেনের সলিবিলিটি কমে যায়, that hampers the aquatic life. This is known as thermal pollution. Okay? আচ্ছা, আরেকটা জিনিস, অক্সিজেন এর আইসোটোপ কি কি আছে? আইসোটোপ আছে দুটো, একটা হলো O16 আর একটা হলো O17। এই দুটো হলো অক্সিজেনের আইসোটোপস, ঠিক আছে? এরা হলো অক্সিজেনের আইসোটোপ। বোঝা গেল? তো যাই হোক, এগুলো জাস্ট একটু পড়তে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস, ইজ হাইলি রিঅ্যাক্টিভ। বোঝা গেল? যেমন এগুলো এবার কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে পড়বো। এগুলো তো ছিল ফিজিক্যাল প্রপার্টিজ। এবার কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ, অক্সিজেন সমস্ত মেটাল নন মেটাল সবার সঙ্গে রিঅ্যাক্ট করে। আর কি তৈরি করে? তৈরি করে অক্সাইড, অবভিয়াসলি। তো সাপোজ কিছু রিঅ্যাকশন দেখবে এনসিইআরটি বইতে পাবে, ক্যালসিয়াম আর অক্সিজেন রিঅ্যাক্ট করলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, ম্যাগনেসিয়াম এন্ড অক্সিজেন রিঅ্যাক্ট করলে কি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। রিঅ্যাকশন গুলোকে ব্যালেন্স করতে হবে, সোডিয়াম আর অক্সিজেন তৈরি হবে সোডিয়াম অক্সাইড। ওকে? তো এরকম ভাবে রিঅ্যাকশন গুলো হয়। কার্বন অক্সিজেন তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। ফসফরাস আর অক্সিজেন তৈরি হবে ফসফরাস পেন্টক্সাইডের ডাইমার। তাহলে 5O2। এরকম ভাবে করতে হবে রিঅ্যাকশন গুলো, ঠিক আছে? কখনো কখনো কোনো কম্পাউন্ড অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে আরেকটা কম্পাউন্ড তৈরি করতে পারে। যেমন ধরো
সালফার ডাই অক্সাইড প্লাস অক্সিজেন কি হবে SO3 সালফার ট্রাই অক্সাইড ফর্ম করবে। এবং আরো কিছু কিছু রিয়াকশন আছে, কত রিয়াকশন শিখে তো আমাদের কাজ নেই, যেটুকুনি দরকার আমরা জাস্ট সেটুকুনি শিখবো। হলো? আচ্ছা, তো এইবার অক্সাইড নিয়ে একটু ভাবনা চিন্তা করবো। অক্সিজেন নিয়ে পড়ছি তো অক্সাইড নিয়ে একটু ভাবনা চিন্তা করবো। অক্সাইড কাদেরকে বলে? অক্সাইড মানে কম্পাউন্ড formed by the combination of oxygen and another element. তাহলে অক্সিজেন আর কোনো একটা এলিমেন্টকে কম্বাইন করে তৈরি হয় অক্সাইড। হলো? আচ্ছা, এবার অক্সাইড কত রকমের হতে পারে? অক্সাইড বেশ অনেক রকমের হতে পারে, ছোটবেলা থেকে পড়ে এসছো। অ্যাসিডিক অক্সাইড, আচ্ছা বেসিক অক্সাইড, amphoteric oxide, 4 নম্বর নিউট্রাল অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড কারা? যারা নন মেটালিক অক্সাইড। বেসিক অক্সাইড কারা? যারা মেটালিক অক্সাইড। অ্যাম্ফোটেরিক অক্সাইড কারা? যারা রিঅ্যাক্ট করে বোথ অ্যাসিড আর বেসের সঙ্গে। আর নিউট্রাল অক্সাইড কারা? they do not react with acid or bases। তাহলে অ্যাসিডিক অক্সাইড কোনটা? আবার বললাম নন মেটালিক অক্সাইড যেমন কার্বন ডাই অক্সাইড, যেমন সালফার ডাই অক্সাইড, যেমন নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে এরা কেন অ্যাসিডিক অক্সাইড? বিকজ আমি যদি এদেরকে ওয়াটারে ডিসলভ করি তাহলে এরা অ্যাসিড তৈরি করবে, যেমন কার্বন ডাই অক্সাইড কার্বনিক অ্যাসিড, সালফার ডাই অক্সাইড সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রিক অ্যাসিড। এমনি বেসিক অক্সাইড কারা? সোডিয়াম অক্সাইড, ধরো পটাশিয়াম পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এটসেট্রা। কেন? কারণ এদেরকে ওয়াটারে ডিসলভ করলে এরা অ্যালকালি ফর্ম করবে, যেমন NaOH, পটাশিয়াম অক্সাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটসেট্রা। হলো? আরেকটা হলো অ্যাম্ফোটেরিক অক্সাইড। কিছু কিছু অক্সাইড আছে যারা অ্যাসিড বা বেস সবার সঙ্গে রিঅ্যাক্ট করে সল্ট এন্ড ওয়াটার ফর্ম করে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, lead অক্সাইড এটসেট্রা। তাহলে একটা রিঅ্যাকশন তোমাদেরকে জানতে হবে, অ্যালুমিনিয়াম অক্সাইডের রিঅ্যাকশন এখানে করছি না, নিচে করছি, দুটো রিঅ্যাকশনই করতে হবে। অ্যালুমিনিয়াম অক্সাইডের ফার্স্টে আমরা করব অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন, Al2O3 এর অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন। তাহলে কি তৈরি হবে? একটা কমপ্লেক্স তৈরি করে Al(H2O)6 P+, তার সঙ্গে Cl-, যদি ব্যালেন্স করা যায় তাহলে এখানে ছোটা Cl-, এখানে ছোটা HCl, এখানে দুটো অ্যালুমিনিয়াম আর ওয়াটার কমপ্লেক্স, সেখানে ওয়াটার অ্যাড করতে হয়, ঠিক আছে, H2O আমি অ্যাড করতে ভুলে গেছি। তো এখানে ওয়াটার অ্যাড করো, ওয়াটার হবে, ওয়াটার হবে এখানে 9টা। তাহলে এটা হলো রিঅ্যাকশন। কি তৈরি করছে? একটা কমপ্লেক্স তৈরি করছে। এই কমপ্লেক্স গুলো কি করে নোমেনক্লেচার করতে হয় এটা আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে শিখবো। হলো? H2O কে বলা হয় অ্যাকুয়া, 6টা অ্যাকুয়া মিন্স হেক্সা অ্যাকুয়া অ্যালুমিনিয়াম 3 ক্যাটায়ন, এটার নাম ডিটেইলসে আমরা শিখবো ওই চ্যাপ্টারটায় গিয়ে। তো এটা গেল HCl এর সঙ্গে রিঅ্যাকশন বা রিঅ্যাকশন উইথ অ্যাসিড। তাহলে রিঅ্যাকশন উইথ অ্যাসিড। তো একইভাবে অ্যালুমিনিয়াম অক্সাইডের রিঅ্যাকশন করব বেসের সাথে। বেস বলতে
সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড আর তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে? আর এখানেও ওয়াটার ইউজ করতে হয়, তাহলে কি হবে? একইভাবে আরেকটা সল্ট হবে Na3Al OH whole 6, এটা একটা অ্যাকুয়াস সল্ট। তো এটাকেও ব্যালেন্স করতে হবে, এখানে 2, আচ্ছা ওয়াটারে 3, সোডিয়াম হাইড্রোক্সাইডে 6, তাহলে এটা হলো রিঅ্যাকশন। এই দুটো রিঅ্যাকশনকে অত্যন্ত ভালো করে পড়তে হবে, কেন কিনা এটা পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। দুটো রিঅ্যাকশন, একটা অ্যাম্ফোটেরিক অক্সাইডের নাম আর তার রিঅ্যাকশন। তাকে অ্যাম্ফোটেরিক অক্সাইড কেন বলে, বোঝা গেল? বুঝতে পারলে সবাই? ওকে বুঝতে পারলো না এরকম আছে? দীপঙ্কর বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকিরা? নবনীতা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট ওজোন। ওজোনের নাম তো শুনেছো তোমরা, ওজোন। দেখ, ওজোন কিছুই না, ওজোন হলো অক্সিজেনের একটা অ্যালোট্রপিক ফর্ম। তাহলে অ্যালোট্রপিক ফর্ম অফ অক্সিজেন, অ্যালোট্রপিক ফর্ম অফ অক্সিজেন ইজ ওজোন। হলো? আচ্ছা, ওজোনের গুরুত্ব কোথায়? ওজোন খুব ইম্পর্টেন্ট একটা রিএজেন্ট বলবো না, ঠিক একটা 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 মলিকিউল, একটা গ্যাস বলতে পারো। এই ওজোনের ফাংশনটা কি? দেখো, ওজোনের ফাংশনটা হলো সানলাইট থেকে একটা রে আসে, সেই রেটার নাম হলো আল্ট্রা ভায়োলেট রে বা ইউভি রে ইন শর্ট, সবাই জানো এটা। তো ইউভি রে থেকে আমাদেরকে প্রোটেক্ট করে এই ওজোনের লেয়ার। হলো? কেন? কারণ ইউভি রে ইজ কার্সিনোজেনিক, মানে ক্যান্সার তৈরি করতে পারে। তো এই ইউভি রে থেকে আমাদের প্রোটেক্ট করার দায়িত্ব নিয়েছে ওজোন লেয়ার। ঠিক আছে? আমাদের ওপরে, মানে অ্যাটমসফিয়ারের ওপরে একটা লেয়ার আছে, সেটাকে বলা হয় ওজোন লেয়ার। এই ওজোন লেয়ারের কাজ হলো আমাদেরকে প্রোটেক্ট করা ফ্রম দ্য সান রেজ। সান রে বলবো না, অ্যাকচুয়ালি আল্ট্রা ভায়োলেট রে, ঠিক আছে, ফ্রম দ্য সান রে। তো যাই হোক, তো এই কাজটা ওজোন লেয়ার করে। হ্যাঁ, এটা অন্য ব্যাপার যে বর্তমানে ওজোন লেয়ারের অবস্থা খুব একটা ভালো না, নানান কারণে। তো সেটা অন্য জায়গায় ডিসকাশন নিশ্চয়ই তোমরা পড়েছো বা হবে। তো যেটা আমাদের জানার বিষয় সেটা হলো ওজোন সম্পর্কে। ওজোনকে কিভাবে প্রিপেয়ার করা যায় বা কিভাবে প্রিপারেশন করতে হয় ওজোনের, সেটা আমাদের ডিসকাশনের বিষয়। তাহলে প্রিপারেশন অফ ওজোন কিছুই না, অক্সিজেনই ওজোনে কনভার্ট হয়। হলো? যখন ওকে ওর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করানো হয়, তখন অক্সিজেন কিন্তু ওজোনে কনভার্ট হয়। রিঅ্যাকশনটা এরকম। হলো? আচ্ছা, এই রিঅ্যাকশনটা হাইলি এন্ডোথার্মিক, মানে হিট অ্যাবজর্ব করে। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু কি হবে? পজিটিভ। হলো? ডেল্টা এইচ এর ভ্যালু হবে পজিটিভ। ঠিক আছে? তো এটা হলো ওজোনের প্রিপারেশন। এবারে যাব ওজোনের প্রপার্টিজ। আচ্ছা, প্রপার্টিজ এর মধ্যে এখানেও তাই। প্রথমত এর ফিজিক্যাল প্রপার্টি জানতে হবে, তারপরে জানবো এর কেমিক্যাল প্রপার্টি। তো ফার্স্ট অফ অল ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ মানে গ্যাসটা দেখতে কেমন? গ্যাসটার কালার হয় পেল ব্লু, হালকা নীল। হলো? ইটস আ গ্যাস। বোঝা গেল? আচ্ছা, তো এইবার ওজোনের একটা খুব সুন্দর, সুন্দর বলবো না, একটা
ক্যারেক্টারিস্টিক স্মেল আছে, it has a characteristic smell, it has a characteristic smell, ঠিক আছে, এর একটা গন্ধ থাকে, হলো। আচ্ছা যাই হোক, তো এটা হলো ওজনের ফিজিক্যাল প্রপার্টি। এবার ওজনের কেমিক্যাল প্রপার্টিতে আসুন। দেখো, ওজোন কিন্তু বেসিক্যালি খুব একটা স্টেবল না, এটা একটা আনস্টেবল কম্পাউন্ড, খুব সহজেই অক্সিজেনে ডিকম্পোজ করে যায়, মানে ওজোন গেটস ডিকম্পোজড ইনটু অক্সিজেন, হলো। আর এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু খুব একটা এন্ডোথার্মিক না, ইট ইজ হাইলি এক্সোথার্মিক। যেমন ওজোন প্রিপারেশনটা এন্ডোথার্মিক, ΔH পজিটিভ, তেমনি উল্টো রিঅ্যাকশনটা মানে ডিকম্পোজিশন অফ ওজোন ইনটু অক্সিজেন is exactly opposite, like it is highly exothermic in nature, and during this process high amount of energy is released. তাহলে এটাও জেনে রাখি যে ওজোন ডিকম্পোজ করে যায় অক্সিজেনে, আর এই রিঅ্যাকশনটা কিন্তু exothermic, that is delta H negative, exothermic, that means high amount of heat is released, exothermic মানে হিট রিলিজ করা। তো যাই হোক, এতে ওজনের রিঅ্যাক্টিভিটি করতে হবে প্রথমে। রিঅ্যাক্টিভিটি বলতে ওজন কিভাবে রিঅ্যাক্ট করে। দেখো, ওজন রিঅ্যাক্ট করার একটা কারণ আছে, ওজন ইজ আ ভেরি পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট, ইট ইজ আ ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্টের কাজ কি? অন্যকে অক্সিডাইজ করা। যেমন ধরো লেড সালফাইড, তার মধ্যে যদি ওজোন অ্যাপ্লাই করা হয় তাহলে সেটা লেড সালফেটে পরিণত হবে, তার সঙ্গে অক্সিজেন গ্যাস রিলিজ করবে। তো এটা যদি ব্যালেন্স করো তাহলে এখানে দিতে হবে 4, এখানে দিতে হবে 4, হয়ে গেল 12টা অক্সিজেন, লেড মিলে গেছে, বাকি সব মিলে গেছে। যাই হোক, তো এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, এই রিঅ্যাকশনটা পড়বে, এটা প্রুভ করে অক্সিডাইজিং নেচার অফ ওজোন, হলো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ওজনের স্ট্রাকচার কেমন। ওজনের স্ট্রাকচারও কিন্তু বেন্ট, মাইনাস প্লাস, আরেকটা স্ট্রাকচার রেজোনেন্স, মাইনাস প্লাস। তাহলে এই দুটো স্ট্রাকচারের যদি আমি হাইব্রিড স্ট্রাকচার নিই তাহলে স্ট্রাকচারটা এরকম ভাবে লিখতে হবে, ডেল মাইনাস, ডেল মাইনাস, ডেল প্লাস। তাহলে ওভারঅল দেখা যাচ্ছে প্রত্যেকটা অক্সিজেন অক্সিজেন বন্ড লেন্থ কিন্তু ইকুয়াল। তাহলে দিস resonance hybrid shows that all oxygen oxygen bonds in ozone are equal in length. বোঝা গেল? এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে all the oxygen oxygen bonds in ozone are equal in length, তখন রেজোন্যান্স স্ট্রাকচার দেখাতে হবে, দেখিয়ে রেজোন্যান্স হাইব্রিড কনক্লুশনে আসতে হবে। কারো কোনো ডাউট আছে এত অবধি? কারো কোনো ডাউট? শুভায়নী, রাজশ্রী, অর্কপাল, কারো কোনো ডাউট? দিশা, সোহম? না স্যার। বাকিদের? অর্কপাল নেই, আচ্ছা ঠিক আছে। অক্সিজেন শেষ, এবারে আসবো সালফার। সালফার প্রথমেই পড়তে হবে সালফারের অ্যালোট্রপিক ফর্ম। অ্যালোট্রপিক ফর্মস অফ সালফার। দেখো,
সালফারের কত ধরনের ফর্ম আছে? কত ধরনের বলতে পারবে? দুটো, একটাকে বলে রম্বিক সালফার, একটাকে বলে মনোক্লিনিক সালফার। সালফারের দুটো ফর্ম, একটা রম্বিক সালফার, একটা মনোক্লিনিক সালফার। হলো? আচ্ছা, এবার ডিটেলসে একটু পড়তে হবে যে রম্বিক সালফার কি, মনোক্লিনিক সালফার কি। দেখো অত ডিটেলসে তো পড়ার ব্যাপার নেই, যেটুকুনি দরকার সেটুকুনি জাস্ট পড়বে। ফার্স্ট অফ অল এদের কালার কেমন, যেমন ধরো রম্বিক সালফার, এর কালার হয় ইয়েলো, এটা জানলে, ইয়েলো ইন কালার। হলো? আচ্ছা, মেল্টিং পয়েন্ট বা স্পেসিফিক গ্র্যাভিটি এগুলো জানার দরকার নেই, কারণ এগুলো জেনে মনে রাখতে পারবে না, ঠিক আছে? তাছাড়া কি, দেখো এটা ক্রিস্টাল, রম্বিক সালফার একটা ক্রিস্টাল। হলো? আচ্ছা, তো সিম্পলি দেখো রম্বিক সালফারকে কি করে তৈরি করা যায়। দেখো রম্বিক সালফার তৈরি করার উপায় হলো সালফার বা রোল অফ সালফারকে কার্বন ডাই সালফাইডে ডিসলভ করে। তাহলে সালফারকে কার্বন ডাই সালফাইডে ডিসলভ করে, CH2 মানে কার্বন ডাই সালফাইড, ঠিক আছে, ডিসলভ করে তারপর সেটাকে যদি ইভাপোরেট করা যায় তাহলে সেটা গিয়ে রম্বিক সালফারে কনভার্ট হবে। তো এই প্রিপারেশনটা জাস্ট একটু দেখবে। হলো? তো রম্বিক সালফার পোলার সলভেন্টে সলিউবল না, কিন্তু নন পোলার সলভেন্টে সলিউবল। তাহলে ইনসলিউবল ইন পোলার সলভেন্ট যেমন ওয়াটার, বাট soluble in non-polar solvent যেমন বেনজিন, টলুইন এইসব। হলো? বেনজিন টলুইনের মতো নন পোলার সলভেন্টে এটা সলিউবল হয়, কিন্তু পোলার সলভেন্টে রম্বিক সালফার ইনসলিউবল মানে ডিসলভ করে না। আচ্ছা, নেক্সট চলে আসবো মনোক্লিনিক সালফার। রম্বিক সালফারের মতন মনোক্লিনিক সালফারও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হলো? আচ্ছা, তো মনোক্লিনিক সালফারকে কিভাবে প্রিপেয়ার করা হয়? মনোক্লিনিক সালফারকে প্রিপেয়ার করা হয় রম্বিক সালফারকে মেল্ট করে। তাহলে প্রিপেয়ার্ড বাই মেল্টিং রম্বিক সালফার। রম্বিক সালফারকে যদি মেল্ট করানো হয় হিট করিয়ে, তাহলে কিন্তু সেটা মনোক্লিনিক সালফারে কনভার্ট হয়। বোঝা গেল? আচ্ছা, এইটা ছাড়া আর কিন্তু কোনোভাবে করার দরকার নেই। যেটা এখানে গুরুত্বপূর্ণ জিনিস এটা হলো সালফারের স্ট্রাকচার কেমন। তো whether it is rhombic sulfur or monoclinic sulfur doesn't matter, ওর স্ট্রাকচার হয় S8 S8 এরকম ভাবে কিন্তু সালফার গুলো থাকে। তাহলে কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়। এরকম দেখতে হয়। হলো? বন্ড অ্যাঙ্গেল আর বন্ড লেন্থ জেনে রাখবে। বন্ড লেন্থ হয় 204 পিকোমিটার আর বন্ড অ্যাঙ্গেল হয় কত? 107 ডিগ্রি। তাহলে এইটা মনে রাখবে। বোঝা গেল? তাহলে এটা হলো S8 ফর্ম অফ সালফার। আরেকটা হয় দ্যাট ইজ S6 ফর্ম অফ সালফার। S6, দেখো S6 ফর্মটা কেমন দেখতে হয়? S6 ফর্মটা এরকম দেখতে হয়। তাহলে S8 ফর্মটাকে আরেকভাবে বলা যায় যে ক্রাউন লাইক স্ট্রাকচার।
আর S6 ফর্মটাকে বলা হয় চেয়ার লাইক স্ট্রাকচার। তাহলে চেয়ার লাইক স্ট্রাকচার, ক্রাউন লাইক স্ট্রাকচার দুটোকেই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। বোঝা গেল? এবারে সালফারের কম্পাউন্ড নাম্বার 1 সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড, দেখো সালফার ডাই অক্সাইডের মধ্যে সবার প্রথমে পড়তে হবে সালফার ডাই অক্সাইডের প্রিপারেশন। তাহলে নাম্বার 1 প্রিপারেশন অফ সালফার ডাই অক্সাইড। প্রিপারেশন অফ সালফার ডাই অক্সাইড। দেখো কিভাবে প্রিপেয়ার করা হয়। সিম্পলি সালফারকে যদি বার্ন করানো হয় ইন প্রেজেন্স অফ অক্সিজেন তাহলে সালফার ডাই অক্সাইড তৈরি হয়। as simple as that। হলো? বোঝা গেল? তাছাড়া কোনো সালফাইড সল্টকে, যেমন SO3 2- is a সালফাইড সল্ট, সোডিয়াম সালফাইড, পটাশিয়াম সালফাইড, অন্য কোনো সালফাইড সল্টকে যদি সামান্য অ্যাসিড দিয়ে ট্রিট করা হয় তাহলে সেটা ওয়াটার আর তার সঙ্গে সালফার ডাই অক্সাইড গ্যাস ফর্ম করবে। বোঝা গেল? তো এই দুটো প্রপার্টি শিখতে হবে, প্রপার্টি বলছি প্রিপারেশন একটু শিখতে হবে। হলো? এইটার পরে আমরা পড়বো প্রপার্টিজ। প্রপার্টিজ অফ কার? সালফার ডাই অক্সাইড। তাহলে প্রপার্টিজ, তাহলে প্রপার্টিজ এর মধ্যে সেই একই জিনিস সবার আগে পড়তে হবে ফিজিক্যাল প্রপার্টিজ, মানে কেমন দেখতে, কেমন এই সমস্ত ফিজিক্যাল প্রপার্টিজ। প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ। আরে ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে, আচ্ছা প্রথম দিশা তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হয়ে গেছে কি? না স্যার, মানডে থেকে। মানডে? ও আচ্ছা, পরশুদিন থেকে। পরশুদিন কি এক্সাম আছে? কেমিস্ট্রি এক্সামটা কবে? কেমিস্ট্রি এক্সামটা কবে দেখে বলো তো। তোমরা তো পরে জানালেও না কিছু, কোনো খবর নেই তোমাদের জন্য। পরে আর সলিড স্টেটটা রিভিশনও হলো না, ওইটুকু থেকে গেল। কেমিস্ট্রিটা কবে আছে? পরপরই পরীক্ষা নাকি? সোহম দেখে বলো। স্যার 25 25, সময় বড় কম। আচ্ছা ঠিক আছে, যদি দরকার পড়ে বলো, আমি সলিড স্টেটটা বাকিটুকু দেখিয়ে দেবো। ওকে, তাহলে ফিজিক্যাল প্রপার্টিজ। তো ফিজিক্যাল প্রপার্টিজ মানে কেমন দেখতে? ইটস আ কালারলেস গ্যাস। ইটস আ কালারলেস গ্যাস, কোনো কালার থাকে না। তাছাড়া একটা স্মেল থাকে, আর জলে প্রচন্ড বেশি সলিউবল। তাহলে pungent smell and soluble in water, highly soluble in water. Okay, তো সালফার ডাই অক্সাইড যদি জলে গুলে যায় তাহলে কি হবে? সালফিউরাস অ্যাসিড তৈরি হবে, H2SO3। পরবর্তীকালে কিন্তু এই সালফিউরাস অ্যাসিডটাই সালফিউরিক অ্যাসিডে কনভার্ট হয়। তাহলে নাম কি? সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড। ওকে, তো ফিজিক্যাল প্রপার্টি ছাড়া যেটা আমাদের পড়তে হবে দ্যাট ইজ কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ, তো কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে কোন কোন কেমিক্যাল রিঅ্যাকশন আমরা পড়ব? দেখো সালফার ডাই অক্সাইড একটা নন মেটালিক অক্সাইড,
which means it's an acidic oxide. তো এরকম অ্যাসিডিক অক্সাইডকে যদি আমরা কোনো বেসের সঙ্গে রিঅ্যাক্ট করাই তাহলে কি এক্সপেক্টেড, যে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম করবে। আচ্ছা, সল্টের নাম কি হবে? Na2SO3, নাম সোডিয়াম সালফাইড, তাই তো, সোডিয়াম সালফাইড, আর তার সঙ্গে H2O মানে ওয়াটার। তাহলে সোডিয়াম সালফাইড আর ওয়াটার ফর্ম করবে, নাম মনে রাখবে, সোডিয়াম সালফাইড। হলো, বোঝা গেল? যদি আমরা এক্সেস সালফার ডাই অক্সাইড ইউজ করি তাহলে এই সোডিয়াম সালফাইড আর ওয়াটার যেটা তৈরি হয়েছে এটা সেই এক্সেস সালফার ডাই অক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে, আর রিঅ্যাক্ট করে কি তৈরি করে? সোডিয়াম হাইড্রোজেন সালফেট। বোঝা গেল? সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, সোডিয়াম হাইড্রোজেন সালফাইডও বলতে পারো, বাই সালফাইডও বলতে পারো, যেটা খুশি। তো হাইড্রোজেনই বলি, হাইড্রোজেন সালফাইড। হলো? তাহলে এই যে রিঅ্যাকশনটা, এটা কি এক্সেস, যদি আমরা SO2 অ্যাড করি তাহলে এটা হবে। হলো? তাহলে যে কোনো অ্যালকালির সঙ্গে সালফার ডাই অক্সাইড যদি রিঅ্যাক্ট করে তাহলে একটা সল্ট ফর্ম করে, আর তার সঙ্গে কি ফর্ম করে? ওয়াটার ফর্ম করে। হলো? তাছাড়া কোনো হ্যালোজেনের সঙ্গে কি তৈরি করে? হ্যালোজেনের সঙ্গে কিন্তু ও বেসিক্যালি কম্পাউন্ড ফর্ম করতে পারে। তো কি হয়, যেমন ধরো ক্লোরিন, ক্লোরিনের রিঅ্যাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো ক্লোরিন রিঅ্যাক্টিভিটি উইথ হ্যালোজেন, সালফার ডাই অক্সাইড রিঅ্যাক্ট করাচ্ছি ক্লোরিনের সাথে, তাহলে কি হবে? মনে রাখবে SO2Cl2 বলে একটা কম্পাউন্ড তৈরি করবে, এর নাম সালফিউরাইল ক্লোরাইড। খুব ইম্পর্টেন্ট, সালফিউরাইল ক্লোরাইড, সালফিউরাইল ক্লোরাইড। হলো? খুব ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, সালফার ডাই অক্সাইড একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট মানে অন্যকে রিডিউস করবে, তাই না? যেমন ধরো তুমি যদি Fe3+ কোনো সল্ট নাও, ফেরিক্লোরাইড বা কিছু একটা, তো সেটা কি করবে? সালফার ডাই অক্সাইড ইন প্রেজেন্স অফ ওয়াটার ওকে Fe2+ সল্টে কনভার্ট করবে, মানে ওকে রিডিউস করতে সাহায্য করবে। কে সাহায্য করবে? সালফার ডাই অক্সাইড। সো দ্যাট ইজ ওয়াই সালফার ডাই অক্সাইড ইজ দি রিডিউসিং এজেন্ট। হলো? আচ্ছা, এটার সাথে কি তৈরি হবে? SO4 2- এ কনভার্ট হবে সেই সালফার ডাই অক্সাইডটা, আর তার সঙ্গে একটু অ্যাসিড ফর্ম করবে। এই রিঅ্যাকশনটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। হলো? সালফার ডাই অক্সাইডের স্ট্রাকচার বেন্ড হয়। কেন বেন্ড হয়? কেন কি না, সালফার ডাই অক্সাইডের যে সালফারটা আছে ওর মাথায় লোন পেয়ার থাকে। So due to the presence of lone pair, the geometry is somehow distorted. তাহলে স্ট্রাকচারটা কি বললাম? বেন্ড অথবা অ্যাঙ্গুলার। হলো? বেন্ড অথবা অ্যাঙ্গুলার, চার্জ দিয়ে দাও প্লাস মাইনাস। তাহলে স্ট্রাকচারটা কি? বেন্ড অথবা অ্যাঙ্গুলার ডিউ টু দ্য প্রেজেন্স অফ lone pair over সালফার। হলো? সালফারের মাথার উপর লোন পেয়ার থাকার
ফাইনালি অক্সো অ্যাসিডস অফ সালফার, অক্সো অ্যাসিডস অফ সালফার। ও ভাই জায়গাটা ফাঁকা রয়ে গেল, দাঁড়াও তো 1 মিনিট। ওকে, অক্সো অ্যাসিডস অফ সালফার। অক্সো অ্যাসিড কোনটা? যেখানে এক্স ডাবল বন্ড ও এরকম ফাংশনালিটি থাকে তাকে বলে অক্সো অ্যাসিড। যেমন এন ডাবল বন্ড ও ফাংশনালিটি থাকে নাইট্রিক অ্যাসিডে, এস ডাবল বন্ড ও যেটা আমরা এখানে পড়বো একটু পরে সেটা থাকে সালফিউরিক অ্যাসিডে। আচ্ছা, সি ডাবল বন্ড ও সেটা থাকে কার্বনিক অ্যাসিডে, এটসেট্রা। এরকম এক্স ডাবল বন্ড ও ফাংশনালিটি যদি কোথাও থাকে তাহলে সেটাকে বলা হয় অক্সো অ্যাসিড। তাহলে এরকম ভাবে সালফারের কিছু অক্সো অ্যাসিড দেখা যায়। যেমন সবার প্রথমেই আমাদের যে নামটা নিতে হবে তারা হলো সালফিউরিক অ্যাসিড আর সালফিউরাস অ্যাসিড। তাহলে প্রথমে সালফিউরাস অ্যাসিড দেখাই। কি থাকবে, কি থাকতে হবে? এস ডাবল বন্ড ও থাকতে হবে, তাই তো? আচ্ছা, এখানে OH থাকে, এখানে OH থাকে, আর মাথায় একটা লোন পেয়ার। তাহলে ভালো করে লক্ষ্য করো যে এর ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, H2SO3, তাই না? 3টা অক্সিজেন, একটা সালফার আর 2টো হাইড্রোজেন। তো একই ভাবে যদি আমরা একটা অক্সিজেন মানে অক্সো বন্ড বাড়িয়ে দিই তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? সালফার, ডান দিকে একটা অক্সো বন্ড, উপরে একটা অক্সো বন্ড, এখানে OH, এখানে একটা OH। তাহলে এর নাম আমরা সবাই জানি সালফিউরিক অ্যাসিড, which is none other than H2SO4, তাই না? তাছাড়া এরকম দুটো ইউনিট, সালফিউরিক অ্যাসিডের দুটো ইউনিট যদি অক্সিজেন সেন্টার দিয়ে জুড়ে যায়, এই অক্সিজেন সেন্টার দিয়ে যদি জুড়ে যায় তারা, তাহলে কি ফর্ম করবে? তাহলে যেটা ফর্ম করবে সেটা হলো পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। যেমন কেমন দেখতে এটা? তাহলে এই একটা সালফিউরিক অ্যাসিড, আর এই একটা সালফিউরিক অ্যাসিড, এরা যখন একটা আরেকটার সঙ্গে জুড়ে যাবে এরকম ভাবে, ঠিক আছে, ওয়াটার রিলিজ করবে। তাহলে ওয়াটার রিলিজ করবে বলতে দেখো ভালো করে লক্ষ্য করো জিনিসটাকে, জুড়ে যাবে, ওয়াটার রিলিজ করবে মানে একটা জায়গা থেকে OH যাবে, একটা জায়গা থেকে হাইড্রোজেন যাবে, এইভাবেই তো ওয়াটার রিলিজ করে। তাহলে ওয়াটারকে যদি সরিয়ে দিই আমরা আর এই দুটো ইউনিটকে যদি জুড়ে দিই একটা আরেকটার সঙ্গে, তাহলে আমরা যে ইউনিটটা তৈরি করব সেই ইউনিটটাই হলো পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। কি নাম বললাম? পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। তাহলে ফর্মুলা কি হবে? হাইড্রোজেন কটা? দুটো। সালফার কটা? দেখাই যাচ্ছে দুটো। অক্সিজেন কটা? এখানে অনেক কটা আছে, দেখো ভালো করে, 1 2 3 4 5 6 7 8। ও হো হো হো, একটা ভুল করলাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা পরে আসছি, হ্যাঁ। অক্সিজেন অক্সিজেন লিংকেজ দিয়ে জুড়বে, এটা হাইড্রোজেন বেরোবে এইটা, ঠিক আছে? H2S2O8 আটটা আছে তো, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এইটা পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড হলো। এইবার আমি যেটা আগে বলেছিলাম সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড, সেটাকে আমি এখন বানাবো। দেখো একই, খালি এখানে দুটো অক্সিজেনের জায়গায় একটা অক্সিজেন, মাঝখানে একটাই অক্সিজেন লিংকেজ, দুটো না। তাহলে এইটা হলো পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম। ওলিয়াম নামটা ইজ মোর ফেমাস।
তাহলে H2S2O7, সাতটাই তো অক্সিজেন, উপরে দুটো, ডান দিকে বাঁ দিকে দুটো, নিচে দুটো, ছটা, মাঝখানে একটা, সাতটা। তাহলে H2S2O7 বা ওলিয়াম, which is also known as pyrosulfuric acid। তাহলে এই যে অক্সো অ্যাসিড, সেগুলো খুব ভালো করে পড়তে হবে, হলো। আচ্ছা, আর এখান থেকে একটা ছোট্ট জিনিস পড়তে হবে, দ্যাট ইজ সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশন। সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশন, তাহলে প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড। প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এই যে প্রিপারেশনটা আমরা করব, এই প্রিপারেশনটা ইজ ম্যাসিভলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সালফিউরিক অ্যাসিডকে এইভাবে প্রিপেয়ার করা হয়। এই প্রসেসটার নাম হলো কন্ট্যাক্ট প্রসেস। কন্ট্যাক্ট প্রসেস হলো কন্ট্যাক্ট প্রসেস, CONCACT, কন্ট্যাক্ট প্রসেস। এই কন্ট্যাক্ট প্রসেসকে খুব ভালোভাবে পড়তে হবে, হলো। তো কন্ট্যাক্ট প্রসেসে কি করা হয় বা স্টেপ বাই স্টেপ কি করা হয়, সেটা আমি তোমাদের বলবো এখন। ফার্স্ট অফ অল, সালফারকে বার্ন করা হয়, হলো, ইন প্রেজেন্স অফ অবভিয়াসলি অক্সিজেন। তাহলে কি হবে, এটা সালফার ডাই অক্সাইডে কনভার্ট হবে, হলো। তো সালফারকে যদি অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করা হয়, তাহলে সেটা সালফার ডাই অক্সাইডে কনভার্ট হবে। তো এইবারে সালফার ডাই অক্সাইড যেটা তৈরি হয়, সেই সালফার ডাই অক্সাইড থেকে ফার্দার অক্সিডেশন করা হয়, অক্সিডেশন করে সালফার ট্রাই অক্সাইডে কনভার্ট করা হয়। এই ক্ষেত্রে একটা ক্যাটালিস্ট ইউজ করা হয়, তার নাম ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা V2O5। তাহলে V2O5 এর নামটা কি বললাম, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, তাই না? তো সালফার ডাই অক্সাইডকে অক্সিডাইজ করা হয় আর সালফার ট্রাই অক্সাইড বানানো হয় বাই ইউজিং ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ক্যাটালিস্ট। মনে রাখবে, this step is highly exothermic in nature. Delta H is a highly negative. Okay, it's a very exothermic reaction, highly exothermic। তো নেক্সট কি করা হয়, এই যে সালফার ট্রাই অক্সাইডটা ইউজ করা হয়, প্রিপেয়ার করা হয়, যেটা সেকেন্ড স্টেপে সালফার ট্রাই অক্সাইডটা প্রিপেয়ার করা হলো, সেই সালফার ট্রাই অক্সাইডটা বেসিক্যালি কি করা হয়, এটাকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে চালানো হয়। তাহলে কি হয়, তাহলে ওলিয়াম বা H2S2O7 এইটা তৈরি হয়। বুঝা গেল? এই ওলিয়ামকে আমরা যদি ডাইলিউশন করি, তাহলেই কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড পাবো। তাহলে এটা কি, ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড, এটাকে আমাদের কি করতে হবে, ডাইলিউশন করতে হবে, তাহলে গিয়ে তৈরি হবে প্রপার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশনে কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড অলরেডি ইউজ করি, তারপরে গিয়ে আরো বেশি বেশি করে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারি। বোঝা গেল? কোনো ডায়াগ্রাম করতে হবে না, জাস্ট রিঅ্যাকশনটা করবে, রিঅ্যাকশনের ইকুয়েশন গুলো করবে, দ্যাটস ইট। ক্লিয়ার? আর কোনো ডাউট? শুভাইনির কোনো ডাউট? ওকে, বাকি কারোর কোনো ডাউট? नहीं
সালফিউরিক অ্যাসিডের কয়েকটা সিম্পল প্রপার্টিজ পড়বে, ঠিক আছে? প্রপার্টিজ বলতে কি হিসাবে কাজ করে। ফার্স্ট অফ অল প্রপার্টিজ বলতেই আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো ফার্স্ট অফ অল ফিজিক্যাল প্রপার্টিজ। সালফিউরিক অ্যাসিড দেখতে কেমন? ইটস আ কালারলেস ডেন্স অয়েলি লিকুইড। ইটস আ কালারলেস ডেন্স অয়েলি লিকুইড। একটু অয়েল অয়েল টাইপের হয়। আচ্ছা, আর কিছু সেইভাবে জানার দরকার নেই, তবে হ্যাঁ, ইট ইজ হ্যাভিং ইট হ্যাজ a very high boiling point, কত? approximately 611 কেলভিন। তাহলে এত বেশি বয়েলিং পয়েন্ট হওয়ার জন্য we use this inside a boiling point apparatus, মানে for having such a high boiling point it is used as, অথবা এইভাবে লেখো, it is used to measure the boiling point of other compounds। হলো, অন্য কম্পাউন্ডের বয়েলিং পয়েন্ট মেজার করতে এটা ইউজ করা হয়, বিকজ ওর নিজের বয়েলিং পয়েন্ট প্রচন্ড হাই। বোঝা গেল? আর কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে যদি যাই তাহলে প্রচুর রয়েছে কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে দেখো, ফার্স্ট অফ অল সালফিউরিক অ্যাসিড আর পাঁচটা অ্যাসিডের মতো ওয়াটারের প্রেজেন্সে ডিসোসিয়েট করে। ওয়াটারের প্রেজেন্সে ডিসোসিয়েট করে কি ফর্ম করে? হাইড্রোনিয়াম আয়ন, আর তার সঙ্গে সালফেট অ্যানায়ন। এটা কিন্তু স্টেপ ওয়াইজ স্টেপ হয়, কিন্তু আমি একবারে একটা স্টেপে শো করলাম, ঠিক আছে? তোমরা চাইলে সেটাও করতে পারো, আর ডিটেলস এখানে দরকার নেই। তাছাড়া সালফিউরিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ একটা ডিহাইড্রেটিং এজেন্ট, মনে রাখবে। ইটস আ ভেরি ইউজফুল ডিহাইড্রেটিং এজেন্ট। মানে ডিহাইড্রেটিং মানে সহজেই কোনো কিছু থেকে জল বের করে দিতে পারে। যেমন আমরা অলরেডি পড়েছিলাম কোনো অ্যালকোহল, ধরো CH3 CH2OH, এর মধ্যে যদি আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যাড করে দিই তাহলে খুব সহজেই ও এখান থেকে জল বের করে দেবে আর এটাকে অ্যালকিনে কনভার্ট করবে। তাহলে এই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড কি হিসেবে কাজ করছে? ইট ওয়ার্কস অ্যাজ আ ডিহাইড্রেটিং এজেন্ট, অর্থাৎ জল বের করে দিচ্ছে। বোঝা গেল? আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইট ওয়ার্কস অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ও কাজ করতে পারে। অক্সিডাইজিং এজেন্টের কাজ কি? অন্যকে অক্সিডাইজ করা। যেমন ধরো কপার, কোনো একটা মেটাল, তার মধ্যে তুমি যদি সালফিউরিক অ্যাসিড অ্যাড করো তাহলে সেটা কপার সালফেটে কনভার্ট হয়, PuSO4, তার সঙ্গে সালফার ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার ইজ অলসো জেনারেটেড। তেমনি সালফারের মধ্যে যদি তুমি সালফিউরিক অ্যাসিড অ্যাড করো তাহলে সেটা কিন্তু সালফার ডাই অক্সাইডে কনভার্ট হবে, তার সঙ্গে ওয়াটার জেনারেট করবে। তাহলে 2 3 2 হলো। ওই দুটো রিঅ্যাকশন আসতেই পারে পরীক্ষায়, যে অক্সিডাইজিং নেচার অফ সালফিউরিক অ্যাসিড সম্পর্কে লেখো বা এটাকে এক্সপ্লেইন করো। ওকে, ব্যাস এইটুকুনি হলো তোমাদের গ্রুপ 16। গ্রুপ 16-এ কিন্তু এর বাইরে কিছু নেই। পরীক্ষার আগে আমি কিছু কোয়েশ্চেন আনসার দিয়ে দেবো, সেখান থেকে অবভিয়াসলি পড়বে। ছোট্ট করে গ্রুপ 7টা একটু শুরু করে 17টা একটু শুরু করে আজকে শেষ করব। সেটা হলো গ্রুপ 17 এলিমেন্টস। গ্রুপ 17 এলিমেন্টসেও তোমাদের কিন্তু একইভাবে একটা জিনিস পড়তে হবে, এটা হলো কারা আছে গ্রুপ 17। গ্রুপ 17 এলিমেন্টস গুলোকে আমরা বলি হ্যালোজেন এলিমেন্টস। আশা করি সবাই এইটা জানো, তাই না? তো গ্রুপ 17-এ কারা আছে?
গ্রুপ 17 আছে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন। হলো ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন। তাহলে ফ্লোরিনে কটা ইলেকট্রন কেউ একজন চট করে বলো, সবাই জানো ফ্লোরিনে কটা ইলেকট্রন? স্যার 9টা। 9টা ইলেকট্রন। ভেরি গুড। কনফিগারেশন বলে ফেলো। 1s2, বলো 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 1s2। এটা তো পারবে। ইলেকট্রনিক কনফিগারেশন স্যার বলি, স্যার বলো। 1s2, 2s2, হ্যাঁ হ্যাঁ 2p5। 2p5, 1s2, 2s2, 2p5, 5 7 9, একদম ঠিক আছে। এই যে 1s2 টা লিখলাম, এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন? হিলিয়াম। হিলিয়ামের তো। তাহলে এই 1s2 কে আমি কি রিপ্লেস করতে পারি এটা দিয়ে? পারি। হ্যাঁ স্যার। তাহলে ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো হিলিয়াম 2s2 2p5, তারপরে ক্লোরিন, হিলিয়ামের পরে কে আসে? নিয়ন। তাহলে 2s এর পরে কে আসবে? 3s2 and then 3p5। নিয়নের পরে আর্গন, 3s এর পরে 4s2 4p5। আচ্ছা, যেই 4s2 লিখবে তার সামনে কিন্তু একটা 3d10 আসবে, কারণ 3d 4s এর আগে ভর্তি হয়। হলো, সরি উল্টো বললাম, 4s 3d এর আগে ভর্তি হয়, বাট 3d10 হবে সামনে লিখবো, ঠিক আছে? 3d10টাকে, যেহেতু 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা 4 এর থেকে কম, হলো, তো যখনই 4s2 লিখবে তার সামনে একটা 3d10 লিখতে ভুলবে না। এটা কিন্তু গ্রুপ 16 এও দেখেছি এন্ড গ্রুপ 15 এও দেখেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে আয়োডিন। আয়োডিন কি লিখবো বলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর কে আসে? ক্রিপ্টন। তাহলে 3d10 টা হয়ে যাবে এখানে 4d10, 4s2 টা এখানে হয়ে যাবে 5s2, 4p5 টা হয়ে যাবে কি 5p5, তাই না? অ্যাস্টেটিনের কনফিগারেশন কিভাবে লিখবো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তারপর xenon। তাহলে এখানে 5d10, 6s2, 6p5। তাহলে 5d10 যখন লিখলাম তার আগে লিখতে হবে একটা 4f14। তাহলে তোমাদের কি খেয়াল রাখতে হবে? এই 3d10 টাকে একটু মাথায় রাখতে হবে, আর এই 4f14 টাকে একটু মাথায় রাখতে হবে। বাকি দেখো সবকিছু পরপর পরপর আসবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, xenon, রেডন পরপর আসবে। আর যে আমাদের বাদবাকি অরবিটাল মানে ns2 np5 জেনারেল কনফিগারেশন তো তাই, ফাইনাল ভ্যালেন্স শেলের ns2 np5, এটাই তো। দেখো 3s2 2s2 2p5, 3s2 3p5, 4s2 4p5, 5s2 5p5, 6s2 6p5, তাই তো ns2 np5। ওইটা থাকবে। ওর আগে তোমাকে নোবেল গ্যাস কনফিগারেশন লিখতে হবে, কিন্তু ব্রোমিন আর অ্যাসোচিনের আগে জাস্ট একটা করে 3d লিখতে হবে আর 4s লিখতে হবে রেসপেক্টিভলি। বোঝা গেল? হ্যাঁ স্যার। এখানেও কিন্তু সেই একই জিনিস আছে যেগুলো গ্রুপ 16 এ পড়েছিলাম। সেই যে ক্লোরিন থেকে ক্লোরিন, আবার ক্লোরিন থেকে ব্রোমিন, ঠিক আছে? এখানে গিয়ে কিন্তু যেটা আমি বলি অ্যাটমিক রেডিয়াস, এটার কিন্তু একটা অদ্ভুত রকমের ড্রাস্টিক চেঞ্জ লক্ষ্য করা যায়। যেমন ক্লোরিন থেকে ফ্লোরিনে কত? ফ্লোরিনের যে রেডিয়াস পিকোমিটার ইউনিটে 66 64, ঠিক আছে? ক্লোরিনের ক্ষেত্রে সেটা হয়ে যায় 99 পিকোমিটার, আর ব্রোমিনের ক্ষেত্রে সেটা মাত্র 114 পিকোমিটার। তাহলে 64 থেকে 99 অ্যাপ্রক্সিমেটলি 35 এর ইনক্রিজ। 99 থেকে 114 কত ইনক্রিজ? মাত্র 15 ইনক্রিজ। তাহলে এত কম কেন হচ্ছে? কেন 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 বলে ফেলো। due to the presence of শিল্ডিং। 4 sealing effect containing 10 3d electrons। তাহলে এটা জানা আছে তো, আগেরটাতে ডিসকাস করেছিলাম যখন গ্রুপ 16 এ, বা গ্রুপ 15 যখন পড়িয়েছিলাম তখনও ডিসকাস করেছিলাম। সেই একই থিওরি আবার এখানে ঘুরে ঘুরে এসছে। বোঝা গেল? হ্যাঁ
হ্যাঁ স্যার। আপাতত কারোর কোনো ডাউট যত অবধি ডিসকাস করেছি? বেশি নেই। এই ইউনিটটা মানে ই ব্লক এলিমেন্টস এর যে ইউনিটটা খুব একটা বেশি বাকি নেই, সামান্যই বাকি আছে, খুব তাড়াতাড়ি শেষ হবে, বুঝতে পারলে? বেশি সময় নেই আর, কারণ এরপরে বাকিগুলো পড়তে হবে। ডি ব্লক এফ ব্লক আমরা এখন পড়বো না, ডি ব্লক এফ ব্লক আমরা পরে পড়বো। তার আগে আমরা একটু অর্গানিক কেমিস্ট্রি পড়বো, ঠিক আছে? দরকার হলে দেখি ডি ব্লক এফ ব্লক না হয় পড়া যাবে, কোনো অসুবিধা নেই, তো দেখা যাক কি আছে। আপাতত আমাদের উদ্দেশ্য বা টার্গেট হচ্ছে এই ডি ব্লকটাকে শেষ করা as soon as possible। হলো? তোমাদেরকে বলছি দিশা বা সোহম, মোটামুটি গ্রুপ 17 পর্যন্ত যা যা পড়াবো পরীক্ষার আগে, বা তোমাদের গ্রুপে আমি কোয়েশ্চেন আনসার আপলোড করব, সেগুলো পড়ে যাবে, দেখবে পরীক্ষাতে হয়ে যাবে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে অযথা বাইরের থেকে পড়তে যাবে না, সিম্পলি এনসিইআরটি থেকে পড়বে, আর যেটুক যেটুক আমি দেবো সেটুক পড়বে, থেকে বেশি পড়ার দরকার নেই, এর বাইরে পরীক্ষার কোয়েশ্চেন হয় না। আর হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে গ্রুপ 18 এলিমেন্ট, অবভিয়াসলি তোমাদের পরীক্ষার আগে গ্রুপ 18 এলিমেন্ট শেষ হবে না, তবে গ্রুপ 17 শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো গ্রুপ 18 থেকে হাতে গোনা কয়েকটা কোয়েশ্চেন হয়, সেগুলোই আমি তোমাদের পরীক্ষার আগে দিয়ে দেবো, সেগুলো পড়ে পরীক্ষা দিতে চলে যাবে, বাদ বাকি তো সব শেষ, আর তো বাকি কিছু নেই। যদি তোমরা মনে করো যে সলিড স্টেটের বাকিটুকু দরকার আছে, তো আমাকে একটু ইনফর্ম করবে, আমি তোমাদের বলে দেবো, কোনো সমস্যা নেই। হুম, তো ঠিক আছে, চলো আজকে এত অবধি থাকলো। আমি এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, আর রেকর্ডিংটা আমি তোমাদের লিংক দিয়ে দেবো, টিচমেন্টে লিংক পেয়ে যাবে, যদি দরকার পড়ে গিয়ে আবার শুনতে পারো। হুম, ঠিক আছে, চলো তাহলে আজকে এত অবধি রাখছি।